তাপদ্রা। বঙ্গজুড়ে নাজেহাল পরিস্থিতি। শহর কলকাতাতেও একই ছবি দেখা যাচ্ছে। কিন্তু এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এসে দেখবেন, ঘুরতে ঘুরতে এখানে বসে রয়েছেন একদল শিক্ষিত বেকার যুবক যুবতী। আজ তাদের অবস্থানের 719তম দিন। মঞ্চের নাম ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চ। হ্যাঁ, এই মঞ্চের আসন্ন 16 তারিখ ইতিমধ্যেই 2 বছর পূর্তি হতে চলেছে। অর্থাৎ 22 তারিখ 2022-এ 16ই জুন তারা যে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনের প্রায় আসন্ন 16 তারিখ পূর্তি হবে 2 বছরে। আর এই 2 বছরে ইতিমধ্যেই দেখার বিষয়, একাধিকবার তারা শহর কলকাতার রাজপথে মিটিং মিছিল করেছেন, একাধিকবার তাদের প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর করেছেন। এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা লোকসভা ভোটের মহানির্ণয়ে যখন বঙ্গে আসম্ভ অর্থাৎ বঙ্গে যখন তারা নতুন ফর্মে সরকারকে গঠন করছেন, এই যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরাও তারাও আশাবাদী এবার হয়তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিয়োগপত্রটা সুসম্পন্ন করবেন। আসন্ন 16 তারিখ তাদের মঞ্চের যে বিগত 2 বছর পূর্তি হতে চলেছে, এই 2 বছরে তারা কি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় উপস্থাপনা করবেন, চলুন একটু কথা বলে নিই। প্রথমেই কথা বলে নেওয়ার চেষ্টা করি অবস্থানের 719তম প্রচণ্ড তাপদ্রা হবে। সূর্যদেবতা ওপর থেকে তীব্র তাপ বিতরণ করছেন শহর বঙ্গে এবং গোটা দেশ থেকে শুরু করে গোটা বঙ্গে এবং শহর কলকাতাতেও একই ছবি দেখা যাচ্ছে। আপনারা 719তম দিনেও আজ রাস্তায়। আসন্ন 16 তারিখ বঙ্গে আপনাদের এই মঞ্চে 2 বছর পূর্তি হতে চলেছে। আলোকপাত কী করবেন সেদিনকে? একটা কথা বলেছেন যে প্রচণ্ড দাবদাহ, এই পরিপ্রেক্ষিতে একটা কথাই বলছি, রাস্তার পরে রাস্তার পরে পথ, হোক না সে কঠিন রাস্তা, তবু বন্ধ তোমাদের চাই। আমরা ক্ষুধার্ত বা ক্লান্ত, আমরা পথ হারা পড়ি। আমাদের যে অধিকারটা এতদিন থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, সেই অধিকার আদায়ের জন্য আজকে আমরা এখানে প্রায় 2 বছর হতে চলি। অতএব এই অধিকার যতদিন পর্যন্ত আমাদের আদায় না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এই মাধ্যমের মধ্যে পাদদেশ ছাড়ছি। কারণটা হচ্ছে সরকার গঠন আসবে, গঠন হবে, কিন্তু আমাদের দাবি যেটা একটাই, সরকার যেরকম তিনি গঠন করেছেন, সাফল্য পেয়েছেন, সরকারের প্রাথমিক কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্যকে প্রথম প্রায়োরিটি দেওয়া। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ থেকে বলছি, আজকে 10 বছর হয়ে গেছে আপার প্রাইমারিতে কোনো নিয়োগ প্রক্রিয়া হয়। তার মানে হচ্ছে শিক্ষাগার যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদান করার কথা, তারা সেই শিক্ষা ব্যবস্থাটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। সরকার যেমন আর্থিক সাহায্য করছে, তৎসঙ্গে একটা মানব সম্পদকে উন্নয়ন করতে গেলে শিক্ষাটা হচ্ছে প্রাথমিক স্টেপ। কারণ কোন জাতি কতটা উন্নত সেটা শিক্ষার উপর ভিত্তি করে হয়। তো আমাদের যেটা মূল দাবি, এই 10 বছর তো অতিক্রান্ত হয়ে গেছে। এই 10 বছরে অনেকগুলো মোড় হলো, অনেক সরকার বদল হলো। নতুন যে সরকার এসছে, বা আমাদের রাজ্যে সে সরকার আছে, রাজ্য সরকারের কাছে কারণ আমাদের মূলত দাবিটা, কারণ শিক্ষা যতটাই যৌথ তালিকাভুক্ত থাকুক না কেন, সেটা রাজ্য সরকার সেটাকে দেখভাল করে। সরকারের কাছে এবং কমিশনের কাছে করজোড়ে অনুরোধ, 10 বছরের যন্ত্রণা থেকে মুক্তি দিন। দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্ত শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের অধিকারটাও ফিরিয়ে দিন। কারণ আমরা যদি অধিকার ফিরে পাই, তারাও তাদের শিক্ষার অধিকারটা পাবে। কারণ তারা কিন্তু প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। হয়তো আজকে স্কুলে কোনো প্যারা টিচার পড়াচ্ছে, একজন বাড়ির ভাড়াটে তাকে ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। তার মানে একটা শিশুকে আজকে ভাড়া দিয়ে পড়তে হচ্ছে, মানে তাকে টাকা দিয়ে পড়তে হচ্ছে, যেটা সরকারের থেকে তাকে তার ফ্রিতে পাওয়ার কথা। শিক্ষাটাকে ফ্রি না করে শিক্ষাটাকে সরকার
যাতে শিশুদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারে সেই ব্যবস্থাটা করবে। একটা বিষয় এখানেই প্রশ্ন উঠছে আপনাকে। আপনি বলছিলেন একটু আগে যে স্বর্ণালী যে সময়, স্বর্ণালী যে বয়স, এই উন্নত 25 থেকে 30 বছরের যে বয়স, এই সময়গুলোকে সুরক্ষিত পেরিয়ে গেল 8 বছর, আর বাকি রইল ইতিমধ্যেই 2 বছর পিছিয়ে। সব মিলিয়ে 10টা বছর। এবার কি কমিশনের তরফ থেকে আশাবাদী হবে কমিশন এবং রাজ্য সরকার কি আপনাদের চেতনাবোধটা বুঝতে পারবে? দেখুন, হয়তো তাদের চেতনাবোধটা আসা উচিত এবং আসবে, আমার এটাও আশা। কারণটা হচ্ছে, যেহেতু 10টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, আর সোনালী বয়সের কথা বলছেন, যে একটা বয়স, একটা ছেলে মেয়ের যদি 40 বছর বয়স হয়ে থাকে, তাহলে ভারতবর্ষে যদি এখন অ্যাভারেজ যদি বয়সটা ধরা হয়, তাহলে সেখানে 62 থেকে 64, তাহলে 40 ইয়ার্স তার হয়ে গেছে, এখানে অনেক 45 হয়ে গেছে। তার মানে কি তারা 1/4 মানে শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদান করার কথা, তারা সেই শিক্ষা ব্যবস্থাটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। সরকার যেমন আর্থিক সাহায্য করছে, তৎসঙ্গে একটা মানব সম্পদকে উন্নয়ন করতে গেলে শিক্ষাটা হচ্ছে প্রাথমিক স্টেপ। সেটা কারণ কোন জাতি কতটা উন্নত সেটা শিক্ষার উপর ভিত্তি করে হয়। তো আমাদের যেটা মূল দাবি, এই 10 বছর তো অতিক্রান্ত হয়ে গেছে, এই 10 বছরের অনেকগুলো মোড় হলো, অনেক সরকার বদল হলো। নতুন যে সরকার এসছে, বা আমাদের রাজ্যে সে সরকার আছে, রাজ্য সরকারের কাছে কারণ আমাদের মূলত দাবিটা, কারণ শিক্ষা যতটাই যৌথ তালিকাভুক্ত থাকুক না কেন, সেটা রাজ্য সরকার সেটাকে দেখভাল করে। সরকারের কাছে এবং কমিশনের কাছে করজোড়ে অনুরোধ, 10 বছরের যন্ত্রণা থেকে মুক্তি দিন। দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্ত শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের অধিকারটাও ফিরিয়ে দিন। কারণ আমরা যদি অধিকার ফিরে পাই, তারাও তাদের শিক্ষার অধিকারটা পাবে। কারণ তারা কিন্তু প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। হয়তো আজকে স্কুলে কোনো প্যারা টিচার পড়াচ্ছে, একজন বাড়ির ভাড়াটে, তাকে ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। তার মানে একটা শিশুকে আজকে ভাড়া দিয়ে পড়তে হচ্ছে, মানে তাকে টাকা দিয়ে পড়তে হচ্ছে, যেটা সরকারের থেকে তাকে তার ফ্রিতে পাওয়ার কথা। শিক্ষাটাকে ফ্রি না করে শিক্ষাটাকে সরকার যাতে শিশুদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারে সেই ব্যবস্থাটা করবে। একটা বিষয় এখানেই প্রশ্ন উঠছে আপনাকে। আপনি বলছিলেন একটু আগে যে স্বর্ণালী যে সময়, স্বর্ণালী যে বয়স, এই উন্নত 25 থেকে 30 বছরের যে বয়স, এই সময়গুলোকে সুরক্ষিত পেরিয়ে গেল 8 বছর, আর বাকি রইল ইতিমধ্যেই 2 বছর পিছিয়ে। সব মিলিয়ে 10টা বছর। এবার কি কমিশনের তরফ থেকে আশাবাদী হবে কমিশন এবং রাজ্য সরকার কি আপনাদের চেতনাবোধটা বুঝতে পারবে? দেখুন, হয়তো তাদের চেতনাবোধটা আসা উচিত এবং আসবে, আমার এটাও আশা। কারণটা হচ্ছে, যেহেতু 10টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, আর সোনালী বয়সের কথা বলছেন, যে একটা বয়স, একটা ছেলে মেয়ের যদি 40 বছর বয়স হয়ে থাকে, তাহলে ভারতবর্ষে যদি এখন অ্যাভারেজ যদি বয়সটা ধরা হয়, তাহলে সেখানে 62 থেকে 64, তাহলে 40 ইয়ার্স তার হয়ে গেছে, এখানে অনেক 45 হয়ে গেছে। তার মানে কি তারা 1/4 মানে 3/4 তারা কাটিয়ে নিয়েছে, বয়সের 4 ভাগের 3 ভাগ চলেই গেছে। তো বাকি সময়টুকু তো তারা যাতে এই শিক্ষিত মানে এই দেশে, এই রাজ্যে তারা শিক্ষিত হয়ে যদি তাদের মাথা উঁচু করে বিদায় নিতে পারে, সেই ব্যবস্থাটা অন্তত সরকার এবং কমিশন। 2 বছর এর আগেও আমি যদি 1 বছরের ভিতর দাঁড়িয়ে, এবং ইতিমধ্যে যতগুলো আপনারা আন্দোলন করেছেন, এই আন্দোলনগুলির মধ্যে মঞ্চে একাধিকবার দেখা গেছে একাধিক বিরোধী নেতৃত্ব, কংগ্রেসের তরফ থেকে একাধিক নেতৃত্বরা এসেছিলেন, বিজেপির তরফ থেকে একাধিক নেতৃত্বরা এসেছিলেন। আপনাদের ইতিমধ্যে যে 2 বছর পূর্ণ হয়েছে, সেই 2 বছরে কি আপনারা এই মঞ্চে যিনি 2 বছর হবে, সেই 2 বছরে কোনো বিরোধী নেতৃত্বকে কি আপনারা আমন্ত্রণ পত্র পাঠাবেন? দেখুন, আমরা কোনো রাজনৈতিক দলকে সেরকমভাবে আমন্ত্রণপত্র জানাইনি, আজ পর্যন্ত জানাইনি যে আপনারা আমাদের সাথে আসুন। কারণ একটা দেশ চলতে গেলে সরকার যেমন পক্ষ থাকে, বিরোধী পক্ষ থাকে। কারণ বিরোধী পক্ষকে সরকারের আয়না বলা হয়, কারণ জনগণের সামনে সরকারের ত্রুটি বিচ্যুতিগুলো বিরোধীরা সামনে তুলে ধরে। তো সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দল মানে এই নয় তিনি দেশের বাইরে, কারণ আজ যিনি বিরোধী আছেন, আগামী দিনে তিনিও সরকার গঠন করতে পারেন। কারণ আজ যিনি সরকারে আছেন, কিছুদিন আগে তিনিও বিরোধী ছিল। অতএব রাজনৈতিক দল আমাদেরই দেশের অঙ্গ, আমরাই সেই জনগণের মুখে
তাদেরকে নিয়েই আজকে সেই সমস্ত রাজনৈতিক দল। অতএব সরকার এবং রাজনৈতিক দল যেই আসুক না কেন, আমাদের দাবি হচ্ছে একটাই, যে আমাদের এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তি চাই। এবং এখন তিনি সরকারে আছেন, আর ওনার কাছে আমাদের আরও বেশি করজোর, কারণ এখন যেহেতু ওনার হাত ধরেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, অতএব উনি ওনার দায়িত্ববোধটাকে সম্পূর্ণভাবে পালন করুন, যে প্রকৃত অর্থে শিক্ষা ব্যবস্থাটা যে ভেঙে গেছে সেই ভেঙে পড়া ব্যবস্থাটা থেকে যাতে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনা যায়, ছেলেমেয়েরা যারা প্রকৃত শিক্ষা পায় এবং সঠিক শিক্ষা পায়, সেটা রাজনৈতিক দল বা রাজনীতির রং না দেখে, কারণ এখানে যারা আমরা এসেছি এদের কারো গায়ে কোনো রাজনৈতিক দলের ট্যাগ নেই, প্রত্যেকেই ভোট দেয়, কারণ যে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করছে সে রাজনৈতিক হিসেবে সে রাজনৈতিক জীব, অতএব সে ভোট দেয়, সে বিরোধী হোক আর সরকারই হোক ভোট দেয়। সে কাকে দেয় সেটা আমরা জানি না, আমরাও ভোট দিয়েছি, কাকে দিয়েছি আমরা কাউকে খুশি বলি, কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকার যেমন সরকারেরও আছে, বিরোধীদেরও আছে। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমাদের এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তির সুব্যবস্থা। বিগত 2 বছর আসন্ন 16 তারিখ 16ই জুন সেদিন কি আপনারা কি আগে যেরকমভাবে একাধিকবার কৌস্তব বাগচিকে সঙ্গে নিয়ে একাধিকবার যখন নবান্নে দ্বারস্থ হয়েছে, সেদিনকেও কি কোনো রকমভাবে নবান্নের কাছে দ্বারস্থ হবেন মুখ্যমন্ত্রীর বিবেক চেতনা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য? দেখুন, সরকারের কাছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে মেল করব, ওনার সাথে দেখা করার জন্য আমরা চেষ্টা চালাবো, যদি সদুত্তর পাই আমরা সেই চেষ্টা করব। কারণটা হচ্ছে সরকার বিরোধী বলে কোনো কথা নেই, আমাদের দাবি, আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আসিনি এখানে, আমরা বঞ্চিতদের প্রতিনিধি, আমরা নিজেরাই বঞ্চিত, সেই হিসেবে এখানে বসেছি। অতএব আমাদের এখানে একটা কর্মসূচি অবশ্যই আছে, 2 বছরের পূর্তি উপলক্ষে সেই কর্মসূচি আমরা পালন করব এবং সরকারের কাছে এবং কমিশনের কাছে আমরা আমাদের দাবিটা আবার পুনরায় আবার পেশ করব, যাতে অতি দ্রুততার সহিত আমাদের সমস্যার সমাধান করে স্কুলে নিয়োগের ব্যবস্থা করে। আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি ইতিমধ্যে, তিনি ঠিক এই বিষয়কে নিয়ে কী বলছেন। ইতিমধ্যেই দিদি, অবস্থানের আজকে 719তম দিন, আসন্ন 16 তারিখ মঞ্চের পূর্তি হবে বিগত 2 বছর। এই 2 বছরের মধ্যে এর আগে যে জীবন যন্ত্রণাগুলো আপনাদের জীবনে রয়েছে, সেই 2 বছরে কোনোটা হয়তো কমবে না, ব্যতিক্রমী থাকবে, কিন্তু ইতিমধ্যেই কি মনে করছেন বিরোধীদের যেরকমভাবে আগে পাশে পেয়েছিলেন সেই বিরোধী নেতৃত্বদের কি পাশে পাবেন? এবং তার পাশাপাশি আরেকটা যেটা বিষয়, সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেদিনকে কীরকমভাবে দৃষ্টিটা আকর্ষণ করতে চান? আমার নাম কল্পনা চৌধুরী, আমি থেকে এসেছি। আমাদের মূল দাবি হচ্ছে যে কি, আমরা বঞ্চিত আপার প্রাইমারি ইন্টারভিউ, বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট। তা আমরা কিন্তু কেউ অযোগ্য নয়, আমরা টেট পাস ট্রেন্ড, এবং আমাদের 10 বছর ধরে কোনো নিয়োগ হয়নি, আমরা আপার প্রাইমারি বঞ্চিত। এই যে আপার প্রাইমারি সিটটা গঠন করেছিল কিন্তু এই সরকার, এবং দীর্ঘদিন ওনাদের ভুল ত্রুটির জন্যই আজকে আমাদেরকে এই পথে বসতে হচ্ছে, ধর্ণা মঞ্চে আমাদের বসতে দিয়েছে। তাহলে দায়িত্বটা কার? কে আমাদের প্রতি দৃষ্টি দেবে, আমাদের কথা ভাববে? সেই সরকার, সেই কমিশনের কথা, যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে এখানে বসিয়ে রেখেছে। আমরা তো বসে আছি শান্তিপূর্ণভাবে, আমাদের মিছিল বলুন, তারপরে অবস্থানে বলুন, বসে আছি। আজকে কত কষ্ট করে আমরা পড়াশোনা করেছি, বাবা মা কত কষ্ট করে আমাদেরকে MA BEd করেছে, করে চাকরির পরীক্ষায় বসেছি, আমাদের পড়াশোনার কোনো ত্রুটি নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে বঞ্চিত করা হলো। তাহলে বঞ্চিত যখন করেছে, এবার তো স্যার সুরাহা হবে। আজকে ভোট আসে, দিদিরা প্রচার করে, এই পার্টি ওই পার্টি প্রচার করছে, উৎসব হচ্ছে, যখন যা বলেছে আজকে বন্ধ রাখতে হবে, এখানে ওনার মিটিং আছে, তাও উনি একবার আসতে পারলো না আমাদের কাছে, যে দেখি ছেলেমেয়েরা কী করছে। আমরা তো সৎ পথে, ধর্মের পথে, ধর্মতলায় আমাদের বসে দিচ্ছে। তাহলে আজকে আমরা আর কতদিন কষ্ট করব? রোদ, শীত, গ্রীষ্ম, বর্ষা, সব দিন চলে যাচ্ছে, কষ্ট দুঃখ, কতজনের বিয়ে হয়নি, কত ছেলে মেয়ের, কেউ আমরা বিয়ে করেও আজকে ছেলেকে কিভাবে মানুষ করব। দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তারপরে নানা রকম অনুষ্ঠান উৎসব সব ওনাদের হচ্ছে। তাহলে ওনারা এসে আমাদের কষ্ট দুঃখ, আজকে প্রচণ্ড গরমে সব বাচ্চাদের ছেড়ে আসতে হচ্ছে, তারপরে এখানে ঘন্টার পর ঘন্টা বসে আছি ড্রেনের ধারে, নর্দমায় গন্ধ এতে। তাহলে এতদিন তো কষ্ট সহ্য করতে বলছে, করছি, এবার তো উনি দেখবে। ওনার কাছে আমাদের একটাই অনুরোধ, করজোরে, দিদি অনেক হয়েছে, এবার আপনি আসুন, আমাদের কথা ভাবুন, আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি
প্রতিদিন। আজকে দীর্ঘদিন ধরে রাতে ঘুমাতে পারি না সারাদিন, কারণ আমাদের বয়স তো শেষ হয়ে যাচ্ছে। আমরা তো আজকে 45 বছর আমাদের ধরে দিয়েছে যে চাকরি পরীক্ষায় বসা, চাকরি পাওয়া। তাহলে সেই বয়সগুলো চলে যাচ্ছে, তাহলে আমরা কি ফিরে পাবো সেই দিনগুলো? তাহলে উনি তো ওই দিনগুলো তো ফিরে দিতে পারবে না। তাহলে আমাদেরকে কি চাকরিটা দিতে পারে, দিয়ে আমাদের পরিবার থেকে, আমাদের নিজের থেকে যন্ত্রণা মুক্তি দিতে পারে? তাই আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা এখনও দিদির কাছে আশাবাদী। উনি অনেক কিছু করেছে। উনি আমাদের প্রথম মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে। উনি কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভাণ্ডার অনেক কিছু দিয়েছে। কিন্তু আমাদেরও যেন এই চাকরিটা দেয়, আমাদের সিট আপডেট করে সমস্ত বঞ্চিত আপার প্রাইমারিদের চাকরিটা দিয়ে সবাইকে হাসি মুখে বাড়ি পাঠাতে পারে। তাই ওনার কাছে আমাদের একটাই অনুরোধ, যদি আর নয় আমরা অনেক সহ্য করছি, যখন যা বলেছে আজকে বন্ধ তাই আমরা সহ্য করেছি, কিন্তু আমরাও আশা রাখছি ভোটের রেজাল্ট ওনার ভালো হয়েছে, সেই হিসাবে আমাদেরকে যেন একটা ভালো পুরস্কার দেয়, যাতে আমরাও সারা জীবন মনে রাখতে পারি, আমাদের বংশ পরম্পরাও মনে রাখবে যে ওই দিদি আজকে এসেছিল পশ্চিমবঙ্গে, তার সূত্রে আমাদের চাকরিটা হয়েছে। এটুকুই ওনার কাছে উনি একটু ভালোভাবে বিচার করুন যে আমার কথাগুলো ভুল বলছি না, আমরা কোনো অন্যায় করিনি। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, গ্রাম থেকে শহরে ছুটে এসেছি, রাত নেই দিন নেই, মেসে থেকে রাস্তায় শুয়ে অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি। সেই পরীক্ষার ফল আমরা পাবো না? আজকে আমাদের তো বয়সটা শেষ হয়ে যাচ্ছে, ছেলেটাকে তো মানুষ করতে পারবে সবাই, সেও তো একদিন বড় হবে, এই আশা রাখছি। আর কিছু বলার নেই, অনেক কষ্ট তো সবই তো প্রতিদিন তো বলছি, সবাই কিছু না কিছু বলছে। এবার যদি উনি করে, চিরদিন আমরা ওনাদেরকে স্মরণ করে রাখবো, ওনাকে মনে রাখবো, এটুকুই ওনার কাছে আসা। হ্যাঁ, কত বৃদ্ধ বাবা মা আসে, তারপরে অনেকে হাজবেন্ড আসে, এক একটা পরিবার বেঁচে যায়, এক একটা সংসার বেঁচে যায়। তাহলে এটুকুই আমার কাছে বলার, আর কিছু বলার নেই। কষ্ট হয়, বুক ফেটে যায়, সব কিছু তো আর বলতে পারি না। আশায় বসে থাকি কবে হবে কবে হবে, কত কষ্ট দুঃখ সব যন্ত্রণা, কি করব, কাকে জানাবো? এই আপনারা মিডিয়া, আপনাদের মাধ্যমে ওনার কাছে বলতে হচ্ছে। উনি তো একবার আসতে পারে। আজকে ভোটের সময় দেখি আজকে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, উনি হেঁটে হেঁটে রাস্তায় যাচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে। তাহলে উনি একবার আমাদের কাছে এসে একটা আশ্বাস দিয়ে বলতে পারে না একটা যে আমাদেরও হবে? তাহলে তো একটু নিরাশ পাই। এই যে আমরা এখন রোদ, কিন্তু আমরা কি চাই, হে ঈশ্বর একটু বৃষ্টি দাও, শান্তি পাই। উনিও যদি এসে বলে আমরা একটু শান্তি বাড়ি পাই, একটু বেঁচে থাকার পথ পাই, একটু বলার মতো আর কিছু বলার বলতে পারছি না। 16 তারিখ আপনারা কি ইতিমধ্যেই নবান্নে ফের দ্বারস্থ হবেন কোনো রকমভাবে, এরকম যদি জানতে পারা যাচ্ছে কিছু? না, সেটা আমি বলতে পারছি না, তবে আমাদের যারা আছে আমার আলোচনায় বসবে কি করা যায়, কি করলে ভালো হয়, এটাই বলবো। আজকে কেন আমি বলছি, আজকে আমি গ্রাম থেকে পড়েছি। আজকে আমি যখন আমার পরিবারের 6 জন ভাই বোন, তার মধ্যে আমি বেশি পড়াশুনো করেছি। আমার মা আমার ঘুঁটে বিক্রি করে টিউশনির পয়সা দিয়েছে, তখন আমি 8-এ পড়ি ইংলিশের স্যারের। সেই মা এখনও বেঁচে আছে। বাবা চাকরির পরীক্ষা, বাবা MA পড়েছে, তার জমি বিক্রি করে আমাকে MA পড়িয়েছে। যখন আমি মাধ্যমিকে 1st ডিভিশন, উচ্চ মাধ্যমিকে সব রেজাল্ট ভালো করেছি। আমি একজন হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, জানেন। আমি আজকে এই পা নিয়ে কত পড়াশোনা করে কটিস্টার থেকে বিএডও করেছি, আমার পড়াশোনার কোনো ত্রুটি নেই। আজকে আমার মতো মেয়েকে কে বিয়ে করবে বলুন? তাও একজন যে বিয়ে করে সে তো বেশি লেখাপড়া জানবে না, তাও সে বলেছিল যে ঠিক আছে আমি পড়িনি, কিন্তু তুমি পড়ে যদি চাকরিটা পাও একটা তো সংসার বেঁচে যাবে। সেই হিসাবে আজকে আমার সংসার চালাতে হয় টিউশনি পড়ে। আমার কত কষ্ট, আজকে এই পা নিয়ে আমাকে কত কষ্ট করে এখানে এসেছি। একদিন হোক দুদিন হোক আসি। আজকে আমার বাবা জমি বিক্রি করে আজকে সে চাকরি পাবো এই আশায় থেকে থেকে সে মারা গেছে। মা এখনও বেঁচে আছে। গ্রামের দিকে অনুষ্ঠান, এই যে বলারিনী কালী পুজোতে আমি গেলাম, সবাই জিজ্ঞাসা করছে কিরে তোর চাকরিটা হলো না? কারণ তারা তো দেখেছে আমি কত কষ্ট করে শীত গিট সব ভেলা চালিয়ে স্কুলে গেছি। তখন চারিদিক বন্যা হয়ে গেছে, এত পড়াশোনার জেদ ছিল, এমনকি যখন খাতা কিনে দিতে পারতো না, আমি সেই যে প্লাস্টার করা মেঝের মধ্যে অঙ্ক কষতাম। কারেন্ট থাকতো না বলে সে লাইট, বাবা বলতো কারেন্ট নেই, লাইট নেই, বিল বেশি পড়ছে, সেই জন্য কী করতাম, ভোরবেলা উঠে পড়তাম, রাত 9টায় শুয়ে পড়তাম, ভোর 4টের দিকে সূর্যের আলো চাঁদের আলোয় পড়াশোনা করেছি। আজকে তার বিনিময়ে কিছুই পেলাম না। এখনো সৎ পথে বসে আছি যে সরকার কবে দেবে, কবে আমার ছেলেটাকে আমি মানুষ করতে পারবো, বুঝেছেন? এই আর কি বলবো। হচ্ছে বরানগরে থাকি, আজকে আমার ইন্টারভিউ বঞ্চিত হয়ে আজকে আপার প্রাইমারি
চাকরি প্রার্থী হয়ে এই মঞ্চে ধর্ণা মঞ্চে বসিয়ে দিয়েছে। আর কতদিন বসে থাকবো? এরকম হাজার হাজার ছেলে মেয়ে আছে, তার জীবনের যন্ত্রণা তুলে ধরলে দিদি তাও ওখানে পৌঁছাচ্ছে না। উনি তো এবার একটু ভেবে দেখবেন, এত বছর হয়ে গেল, আমাদেরকে আর এখান থেকে মুক্তি দিন, আমরা আর পারছি না, আমাদের প্রচুর কষ্ট, আমরা আর পারছি না। 719তম দিন, প্রচণ্ড তাপদ্রাহ, গোটা বঙ্গবাসী এমন নাজেহাল, তারা বাড়িতে এসি চালিয়ে হয়তো আজকে শনিবারের ভর দুপুরে কোনো ওয়েব সিরিজকে নিয়ে সঙ্গে করে কিংবা কিছুক্ষণ বাদে তারা প্রেমিকাকে নিয়ে কলকাতা শহর পরিক্রমণে বেরোবেন, তখন দেখা যাচ্ছে 719তম দিনের ছবিটা কি বাংলায় এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে বসে রয়েছেন প্রচণ্ড তীব্র তাপদ্রাহে একদল শিক্ষিত বেকার যুবক যুবতী। স্বপ্ন ছিল কি জানেন? শিক্ষক শিক্ষিকা হবেন, কিন্তু সেই স্বপ্ন কার্যত আজও দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। সেই স্বপ্ন প্রতিদিন ঘুমের মধ্যে এখনও দেখেন চক ডাস্টার নিয়ে ছেলে মেয়েদের অঙ্ক করাচ্ছেন, কেউ বা পড়াচ্ছেন ভূগোল, কেউ বা পড়াচ্ছেন ইতিহাস, কেউ বা পড়াচ্ছে ইংরাজি কিংবা বাংলা। বাস্তবায়ন সেগুলো হয় না। প্রতিদিন ভোর হয়, সকাল হয়, সকাল পেরিয়ে বিকেল গড়ায়, বিকেল গড়িয়ে রাত্রি, কিন্তু বেকারত্বের একরাশ যন্ত্রণা শরীরের মধ্যে এখনও কুঁকড়ে কুঁকড়ে বেড়াচ্ছেন এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের, সর্বোপরি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের। এখন তারা আশাবাদী, আসন্ন 16 তারিখ এই মঞ্চের পূর্তি হবে বিগত 2 বছর। আর এই 2 বছরে হয়তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে পারবেন তারা তাদের নিয়োগের ব্যাপারে। কারণ জীবন থেকে পেরিয়ে গেছে 10-10টা বছর, মিলেছে একাধিক প্রতিশ্রুতি, মিলেছে পুলিশের ঘাড় ধাক্কা, কিন্তু এত কিছুর পরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিবেক চেতনাহীন ছিলেন। এরপরে লোকসভা ভোটের মহানির্ণয়ের পর আবার যখন তিনি নতুন করে সরকার গড়ে তুলতে চান, সেই সময়তেই কার্যত এ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে চোখের জল ফেলতে ফেলতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছেন, এবার নিয়োগটা কিন্তু দেওয়া হোক অবিলম্বে তাদের। আর আসন্ন 16 তারিখ কিন্তু ফের নবান্নের কাছেও দ্বারস্থ হতে পারেন এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। এখন দেখার বিষয় শুধু সময়ের অপেক্ষা, আদৌ 16 তারিখ তাদের মঞ্চের যে 2 বছর পূর্তি, এই 2 বছরে পূর্তিতে তারা বিশেষ কোন ধরনের আকর্ষণ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে পারেন, এই বিষয়ে কিন্তু উঠছে এখন একাধিকভাবে জল্পনা। দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ। মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে বিদীপ্ত বিশ্বের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। আমরা সনাতন।